কথা বলবো বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রম বাজার প্রসঙ্গে, আর সেই দেশটি হচ্ছে ওমান। আমাদের সাথে শামীম আহমেদ চৌধুরী নোমান, সাবেক মহাসচিব বায়রা, এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে শুভ সকাল। আর শামীম আহমেদ চৌধুরী নোমান, আর আমরা দেখতে পাচ্ছি যে ওমান আমাদের জন্য তৃতীয় বৃহত্তম একটি বাজার, কিন্তু সেই বাজারটি কোনো সিস্টেমের মধ্যে এর আগে ছিল না। অর্থাৎ সেখানে মানুষ কাজের ভিসায় যেত না, কিন্তু ওখানে ট্যুরিস্ট ভিসায় গিয়ে তারপর কাজের ভিসায় সেটিকে কনভার্ট করে তারপরে সেখানে কাজ করত। এখন সেই জিনিসটিকে একটি সিস্টেমে নিয়ে আসার জন্য সরকার 12টা ক্যাটাগরিতে বাংলাদেশের জন্য এটি চালু করেছে। বিষয়টি আমাদের জন্য সহায়ক হলো কিনা? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল সকল শ্রোতাদেরকে। আপনি যেটি বলেছেন, ওমান স্মল মার্কেট ছিল আমাদের জন্য একটি, এবং সেখানে মূলত অনেক আগে থেকে প্রফেশনাল লোকরা বেশি যেত, ডক্টর, ইঞ্জিনিয়ার বা এই ধরনের যারা কাজ করতেন। পরে একটি পর্যায়ে সেখানে লাস্ট আবার ফিউ ইয়ার্স আমরা দেখলাম যে কম্পেয়ার টু অন্যান্য দেশের যারা যেখানে বন্ধ ছিল, তখন ওমানে কিন্তু অধিক হারে কর্মী যাওয়া শুরু করলেন। তো সেখানে যেটি হয়েছে যে এই বাজারটিতে মাঝখানে আবার বন্ধ করে দেওয়া হয়েছিল। আনডকুমেন্টেড থাকে এবং এদেরকে রেগুলারাইজ করতে হয়, তাহলে গভর্নমেন্টের কিন্তু এটা বারে বারে একটা ফেস প্রবলেম হচ্ছে, যেটা এই এদেরকে রেগুলারাইজ করার জন্য চেষ্টা বা নতুন করে চেষ্টা করা হচ্ছে, যেটা কিন্তু আমাদের দেশের জন্য কখনোই একটা সুখবর হচ্ছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো এই জায়গায় আমি বলবো যে যেসব কর্মীরা যে যতটুকু কাজের জন্য যে সময়ের জন্য যান, তারা যদি সেই কাজটুকু শেষ করে তারা ফেরত আসেন, দরকার হলে প্রয়োজন আবার নতুন করে যান, তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। এই রানওয়ে হয়ে যাওয়া, আপনার ওভার স্টে করা, আরেকটি হলে যেটি আপনি বললেন যে বিভিন্ন ভিসার মাধ্যমে যে ওইখানে থেকে যাওয়া, এই জায়গাটা আমাদের যদি আমরা কেয়ারফুল না হই, তাহলে আমাদের শ্রমবাজার কিন্তু শুধু ওমান নয়, বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রবলেমে পড়বো। এই জায়গায় এই জন্য আপনি যে কথাটি বলেছেন যে আবার নতুন করে একটি সিস্টেমের মাধ্যমে ব্যবস্থাটি করা হচ্ছে, এটি কিন্তু নট অনলি ওমান, আমরা মনে করি যে এই সেক্টরে কিন্তু আসলে অনেকগুলো, কিছুক্ষণ আগে আপনি দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমাদের হিউম্যান রিসোর্স সেক্টরটা কিন্তু তার মধ্যে একটা অন্যতম সেক্টর। এখন যেটি হয়েছে যে আমাদের সব জায়গায় সব দেশেই কিন্তু একটি নিয়মতান্ত্রিকের মধ্যে যেতে হবে, যেটি হলো যেই কারণে আপনি যদি শ্রমবাজারগুলোকে কন্টিনিউয়াসলি ধরে রাখতে চান, শ্রমবাজারগুলোতে পারে, তাহলে দেখবেন আপনি হঠাৎ করে এক একটা শ্রমবাজার বন্ধ হয়ে যাবে। যেমন রিসেন্টলি মালয়েশিয়া বন্ধ হয়ে গেল, মাঝখানে দুবাই অনেক লম্বা সময় ধরে বন্ধ, খোলার পর আবার বন্ধ হয়ে গেল। এই মার্কেট, এগুলো আমাদের ট্রেডিশনাল মার্কেট আছে, এই 9-10টা ট্রেডিশনাল মার্কেট যদি আমরা কন্টিনিউয়াসলি খোলা রাখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রমবাজারের যে প্রতি বছরের লোক যাওয়ার, কর্মী যাওয়ার হারটি কিন্তু একটি স্টেডি অবস্থায় থাকবে। আর কোনো দেশ যদি আপনার 5 বছর 7 বছর পরে বন্ধ হয়ে যায় জন্য, তাহলে এটা কিন্তু একটা আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আমাদের ইকোনমির উপরে এবং ফরেন এমপ্লয়মেন্টের উপরে। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা দেশেই আমাদের এই ধরনের প্রশ্নগুলো আসছে যে কি কারণে বন্ধ হচ্ছে। কারণ আমাদের মতো সেন্ডিং কান্ট্রি শুধু আমরা একা নই, আমাদের পার্শ্ববর্তী নেপাল রয়ে গেছে, পাকিস্তান রয়ে গেছে, শ্রীলঙ্কা রয়ে গেছে, ইন্ডিয়া রয়ে গেছে, ইন্দোনেশিয়া, ফিলিপাইন হয়ে গেছে। তাদের কাছ থেকে যদি সেই সব দেশ কন্টিনিউয়াসলি কর্মী নিতে থাকেন বা এইভাবে বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের জন্য এটি হঠাৎ করে কেনই বা বন্ধ করা হয়, কেন বা খুলতে হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এগুলো আইডেন্টিফাই করে একটি পার্মানেন্ট সিস্টেম করে যদি আমরা সেইখানে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আমাদের শ্রমবাজারটি বন্ধ হবে না, এখানে একটা ডিসিপ্লিন থাকবে, এবং এই যে ওভারস্টে বা অতিরিক্ত কর্মী, আলী আহমেদ চৌধুরী নোমান, আমরা দেখছি যে 12 ক্যাটাগরিতে কর্মী যাবে ওমানে, সেখানে শিক্ষক রয়েছে, নার্স রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাকাউন্টেন্ট রয়েছেন, কিন্তু আমাদের দেশ থেকে যারা মূলত যান, অর্থাৎ লেবার বা কর্মী, আমি যদি বলি বিশেষ করে নির্মাণ খাতে কর্মী যারা থাকেন সেখানে, তাদের জন্য কোনো খাত খোলা রাখা হয়নি। তাহলে বাজারটি কি আর আমাদের জন্য তৃতীয় বৃহত্তম বাজার হিসেবে থাকবে? আমি কিন্তু প্রথমেই বলেছি যে ওমানের যদি আমরা 5 রেকর্ডগুলি দেখি, ওমানে কিন্তু প্রথম থেকেই প্রফেশনাল, আমাদের কম্পারেটিভলি অন্যান্য শ্রমবাজারের চেয়ে ওমানে কিন্তু আপনার প্রফেশনাল লোকরা বেশি যেতেন। এবং এক্স্যাক্টলি আপনি যে প্রশ্নটি এখন তুলেছেন যে বর্তমানে যে 12টি ক্যাটাগরি বলা হয়েছে, সেখানে কিন্তু আমাদের মূলত কর্মীরা বেশি যেখানে যেয়ে থাকেন, সেই সেক্টরগুলো কিন্তু এখানে নাই। আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়
এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটি কথা বলবেন যে এবং ওই দেশের সাথে যাতে এই কর্মীদের যাওয়ার সুযোগ হয়। জিনিসটি হয়েছে যে এখন একটি দেশ যে কি ধরনের কর্মী নেবেন এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে তার ডিমান্ডের উপরে। এখন তার যদি ডিমান্ড আপনার এই ধরনের আর সেমি স্কিল লোকের জন্য না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফোর্স করে সেখানে কর্মী পাঠাতে পারবো না। তবে তারা যদি অন্য কোনো দেশ থেকে এই ক্যাটাগরি কর্মী নিয়ে থাকে এবং সেটি যদি বাংলাদেশকে সুযোগ না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে একটি ডিফারেন্স অফ থাকতে পারে, সেটি আমাদের আসলে নজর দেওয়া উচিত। তাহলে আমাদের কর্মীরা কেন যেতে পারবে না? আরেকটি যেটি আপনি বলেছেন যে এই যে নার্সের কথা বলেছি আমরা বা বিভিন্ন প্রফেশনাল কথা বলেছি, সেখানে কিন্তু আমাদের একটা বড় সুযোগ শুধু ওমান নয়, অন্যান্য সব দেশই রয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের এক্ষেত্রে যেটি তো দরকার বড় সেটি হলো বাধাও আমাদের রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে এই সেক্টরের সাথে রয়েছেন, and আমরা নার্স, শিক্ষক বা অ্যাকাউন্টেন্ট যেটাই পাঠাই না কেন, আমাদের যে ডিগ্রি সেটি আসলে ওখানে যে গ্রহণযোগ্য হয় না। এবং বিশ্বের কোনো দেশ ঢাকা শহরে যখন আমরা গাড়ি চালাই খুব টাফেস্ট কিন্তু এখানে গাড়ি চালানো, কিন্তু সমস্যা হচ্ছে আমার এখানে কোনো রুলস নাই, আমার কোনো ট্রাফিক সিগন্যাল নাই। এখন আমি যখন বাইরে যেয়ে গাড়ি চালাতে চাই ওইখানে কিন্তু লেনের মধ্যে থাকতে হয়, ওইখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল মেনটেন করতে হয়। কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি আমার দেশে কোনো লেন আমি মেনটেন করি না এবং আমি কোনো ট্রাফিক সিগন্যাল, ঢাকাতে কোনো জায়গায় কোনো ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা নাই। তাহলে যখন আমরা বাইরে যেয়ে গাড়ি চালাতে যাই তখন যে সমস্যাটি হয়, আমরা তো একটা কম্পিউটারের মতো হয়ে যায় ব্রেনটা। যখন আপনি এভাবে চালা অভ্যস্ত, যখন ওই দেশে চলে যান গাড়ি চালাতে যান তখন কিন্তু আপনি প্রায় লেন ক্রস করছেন, আপনি রেড লাইন ক্রস করে ফেলছেন, বিকজ আপনার মনের অজান্তে কিন্তু এই কাজটি করছেন। এই জন্য আমরা বলছি যে আমার সিস্টেম যদি আমি আমার এখানে ডেভেলপ না করি, আমার সেই ধরনের কর্মী তৈরি করা ডিফিকাল্ট। আরেকটি হলো আপনার এডুকেশন সিস্টেম, যেটা আমরা বারে বারে বলে আসছি যে আমাদের এত ইউনিভার্সিটি হচ্ছে, এত কিছু হচ্ছে, কেন আমাদের মানদণ্ডটি আমরা কেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে পারছি না? এটা আমাদের একটা বড় ব্যর্থতা। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন এবং তাদের যে কোয়ালিফিকেশন আছে, তারা কিন্তু যে কোনো শ্রমবাজারে তাদের সে ডিগ্রি অ্যাকসেপ্টেবল না, তারা কিন্তু কাজ করতে পারেন। আমাদের এখানে প্রফেশনালরা যেখানেই যান তাদেরকে আবার নতুন করে তো না আনতে পারি, ফরেন এমপ্লয়মেন্ট আমাদের জন্য আসলে কোয়াইট ডিফিকাল্ট হবে এই প্রফেশনাল লোকের জন্য। নট অনলি প্রফেশনাল, ইভেন দেন আমাদের সেমি স্কিল ওয়ার্কাররা যেই সব ইকুইপমেন্ট ব্যবহার করেন বিদেশে অনেক জায়গায় এখন আর সেই ইকুইপমেন্টস গুলো ব্যবহার করা হচ্ছে না। তাহলে মডার্ন যে ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয় সেগুলোর সাথে যদি তারা অভ্যস্ত না হন, প্রপার ট্রেনিং এ না আসেন, তাহলে কিন্তু তারা সেই বাজারগুলোতে যে কিন্তু তারা লোয়ার এন্ডে কাজ করছেন, তারা হাই এন্ডে কাজ করতে পারছেন না এবং ভালো স্যালারিও পাচ্ছেন না। আপনি অবাক হয়ে যাবেন যে এখন নেপাল একটা ছোট দেশ যেখানে মানে আপনার এমপ্লয়মেন্টের অপরচুনিটি, ওভারসিজ এমপ্লয়মেন্টের লোক সংখ্যায় পাওয়া মুশকিল, এবং তারা যে পরিমাণ ডিমান্ড পাচ্ছেন এবং তাদের যে পরিমাণ কর্মী বিভিন্ন সেক্টরে কাজ করছেন, যেগুলো সেক্টরে কিন্তু আমরা ঢুকতে পারছি না, এবং তারা হায়ার এন্ডে বেশি স্যালারিতে কাজ করছেন। তারা ওয়াই উই ফেল, এই জায়গাটা আমি মনে করি যে আমাদের আসলে ন্যাশনালি এই জায়গাটা নজর দেওয়া উচিত। ন্যাশনালি যদি বলেন, আলী আহমেদ চৌধুরী নোমান, ন্যাশনালি যদি বলেন, সরকার তো খুব গলা ফুলিয়ে বলেন যে আমাদের এতগুলো টিটিসি আছে এবং সেই সংখ্যা আমরা আরো বাড়াচ্ছি, সম্প্রতি 100টি টিটিসির উদ্বোধন করা হয়েছে, কিন্তু তার কোনোটি কি আসলে আমাদের প্রকৃত অর্থে কাজে আসছে? ধন্যবাদ আপনাকে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের টিটিসি গুলো বানানো হচ্ছে, টিটিসি গুলোতে কি এটা কি আমরা পাঠশালা তৈরি করছি নাকি আমরা বিল্ডিং তৈরি করছি? যে টিটিসি ট্রেনিং দিয়েছি তার এত পার্সেন্টেজ ফরেন এমপ্লয়মেন্ট হয়েছে, এত পার্সেন্টেজ কর্মী দেশে এমপ্লয়মেন্ট হয়েছে, দেশে রেসপন্সিবিলিটির মধ্যে নাই। তারা কাকে শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট দেওয়ার পরে সে কোথায় আছে? সে কি গ্রামে চলে গেছে, বিদেশে চলে গেছে? তাহলে এই শিক্ষাটা আমি কি দিচ্ছি? আমি তখনই এটা জাজ করতে পারবো, আমি যদি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে পারি তখন আমি মানদণ্ড তৈরি করতে পারবো যে আমি 1000 লোককে ট্রেনিং দিয়েছি, তার মধ্যে আমি 900 লোককে বিভিন্ন জায়গায় চাকরি দিই, তার মানে আমার যে ট্রেনিং আমি দিচ্ছি দ্যাট ইজ কারেক্ট। কিন্তু আমি যদি ট্রেনিং দিচ্ছি কিন্তু আমার যদি 900 লোকেরই কাজ না হয়, তার মানে আমার ট্রেনিংটি প্রপার নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের অ্যাজ পার দি নিড অফ দি এমপ্লয়মেন্ট কান্ট্রি উই শুড মেক আওয়ার ট্রেনিং সেন্টার। আমরা যদি সেটাকে ওইভাবে তৈরি না করে, তাহলে আমরা কিন্তু আসলে ট্রেনিং সেন্টার এই যে যে পরিমাণ অর্থ গভর্নমেন্ট ব্যয় করছেন, সেটার রেজাল্ট আমরা কোথায় পাচ্ছি? আমরা তো শ্রমবাজারে সেখান থেকে লোক পাচ্ছি না, বা আমাদের এখন পর্যন্ত আমরা লো স্কিলের কর্মী পাঠাচ্ছি। এই জায়গাটায় আমাদের আসলে মানে বিশেষভাবে নজর দেওয়া উচিত। শুধুমাত্র আমরা উন্নয়ন করছি সেটি না বলে আসলে সেটি কতটুকু কাজে আসছে সেটিও দেখতে হবে। আপনি বলছিলেন যে ট্রেনিং আমরা দেই, কিন্তু সেটি নিয়ে আসলে বিশ্ববাজারে কতটুকু আমরা দাঁড়াতে পারি বা দেশের বাজারে কতটুকু সেটি কাজে আসে সেই বিষয়টিও দেখতে হবে। শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, প্রকৃত অর্থেই
প্রশিক্ষণকে প্রশিক্ষণের জায়গায় নিয়ে যেতে হবে। আলী আহমেদ চৌধুরী নোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।